অব্র আত্মহত্যা করেছে। কথাটি শুনেই এক প্রকার স্তব্ধ হয়ে বসে থাকে মেহবিন। চোখের কোণে জল চিকচিক করতে থাকে। প্রাক্তনের এমন দুঃসংবাদ শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মেহবিনকে চুপ থাকতে দেখি আরহাম নিজেই মেহবিনের থেকে ফোনটার কানে নিয়ে শুনতে পায় ইশরা বেগমের গলা পাঠানো আর্তনাদ। অব্র নাকি নিজের হাত কেটে ফেলেছে। হাত থেকে নিগত রক্ত ফ্লোরে ছড়িয়ে ছিটিয়েছিল। ইশরা বেগম ছেলের জন্য খাবার নিয়ে এসে এই কাণ্ড দেখে মুহূর্তেই থমকে যান। রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে শুয়েছিল তার ছেলে। নিজের একমাত্র ছেলেকে এই অবস্থায় দেখে শব্দহীনভাবেই মেঝেতে বসে কাতরাতে লাগলেন। তারপর পাড়ার লোকজন মিলে অব্রকে হসপিটালে নিয়ে গিয়েছে। অব্রর মা আর অপেক্ষা করে না, তিনি বুঝে গিয়েছেন আজ মেহবিনকে না পাওয়ার কষ্টেই তার ছেলে এমন একটা কাজ করেছে। তাই তো তিনি দ্রুত মেহবিনের নাম্বারে ফোন দিয়ে জানান বিষয়টি। ঘটনাটি শোনার পরে আরহামের মাথাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন একটা মুহূর্তে তার ঠিক কী করা উচিত সে বুঝতে পারছে না। যতই হোক অব্র তার ভাই। তার ভাইয়ের এমন পরিণতি সে কখনোই আশা করেনি। আরহাম মেহবিনের দিকে তাকাতে সে দেখতে পায় মেহবিন নির্বিকার ভঙ্গিতে ঠায় বসে আছে। অস্ত্রগুলো বাদন ছাড়া হয়ে শান্ত ভঙ্গিতে গড়িয়েই পড়ছে। মেহবিনের এমন নীরবতা আরহামের অস্থিরতাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে। আরহাম ঠোঁট নাড়িয়ে বলে, মেহবিন হসপিটালে যাবে তো? হ্যাঁ যাব আমি। আমায় নিয়ে চলুন আরহাম সাহেব, মেহবিন স্পষ্টভাবেই জবাব দিল। আরহাম অপেক্ষা করল না। তৎক্ষণাৎ গাড়ির চাবিটা নিয়ে আরিয়ানকে সাথে নিয়ে মেহবিন এবং সে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে আরিয়ান এবং আরহাম সর্বপ্রথম ডাক্তারদের সাথে কথা বলতে চলে গেল। ডাক্তারদের ভাষ্যমতে অব্র শরীর থেকে যথেষ্ট রক্তপাত হয়েছে। সঠিক সময়ে অব্রকে হাসপাতালে নিয়ে না আসলে হয়তো অতিরিক্ত রক্তপাতে অব্রর মৃত্যু ঘটত। এখনও অব্র যথেষ্ট ঝুঁকি রয়েছে, তাই অব্রকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। সব কিছু শুনে আরিয়ান এবং আরহাম দুজনেই দুশ্চিন্তার ভাবনায় ডুবে গেল। আইসিইউর সামনে ঠায় দাঁড়িয়ে আছে। কাঁচের জানালা দিয়ে অব্রর কাট কাট শক্ত মুখখানা কিছুটা দেখা যাচ্ছে। অক্সিজেন মাস্ক অব্রর মুখে দিয়ে রাখা হয়েছে। মেশিন দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অব্র হৃদয়ের স্পন্দন কতটা ধীরে ধীরে কম্পিত হচ্ছে। অব্র এখন মেহবিনের প্রাক্তন স্বামী হলো, এইটা তো সত্য। অব্র একসময় তার ভালোবাসার মানুষ ছিল। এর থেকে কঠিন সত্য আর কিছু হতে পারে না আদৌ। তখনই পাড়ার একজন চিকন খাটো ছেলে মেহবিনের হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলে, মিহু আপু, অব্র ভাইয়ের ঘর থেকে পেয়েছিলাম চিঠিটা। আপনার নাম লেখা ছিল, তাই আপনাকে দিলাম। মেহবিন কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। চিঠিটাতে অব্রর রক্ত লেগে রয়েছে। মেহবিন চিঠি খুলে দেখতে পেল তাতে লেখা, কেমন আছিস মেহু তুই? যদিও আমি জানি না তোকে মেহু বলে ডাকার অধিকার আছে কিনা, তবুও ডাকলাম। জানি তুই ভালো আছিস, আরহামের সাথে ভালো থাকারই কথা। আরহামই পারে তোকে সুখী রাখতে, তা আজ নিজ চোখে দেখলাম। জানিস মনটা বড় বেহাইয়া। তুই সুখে আছিস তবু আমার কষ্ট হয়, মরণ যন্ত্রণা অনুভব হয়। যতই খারাপ হই না কেন ভালোবাসি তোকে। নিজেকে সবসময় ঘৃণিত মনে হয়। আজ যদি আমি তোর সাথে প্রতারণা না করতাম তাহলে আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো, তাই না? আমাদের সন্তান আজ বেঁচে থাকতো। আমি সত্যি বড্ড খারাপ। আমি মায়েরার জীবনটাও শেষ করে দিয়েছি। আমার এখন নিজেকে দেখলে শুধু ঘৃণা হয়। অতিষ্ঠ হয়ে উঠেছে এই জীবনটা। আমি আর পারছি না, জীবনের সাথে পেরে উঠছি না। তাই আমি এবার সবাইকে মুক্ত করে দিব। চলে যাব বহু দূরে। পড়তে দিব না তোদের জীবনে অব্র নামক কোনো প্রকার কালো ছায়াকে। ভালো থাকিস মেহু, ভালোবাসি। ইতি। বাকিটুকু আর লিখতে পারিনি অব্র। হয়তো তার আগেই সব বুঝে ফেলেছিল সে। চিঠিটা পড়ে মেহবিন মুখ চেপে কেঁপে কেঁপে উঠছে। মেহবিন নিজের অজান্তেই অব্রকে সেই অবস্থায় দেখবে কখনো আশা করেনি। হ্যাঁ, সেই চেয়েছিল অব্রর কঠিন শাস্তি হোক, যাকে বলে দৃষ্টান্তমূলক শাস্তি। তাই বলে অব্রর মৃত্যু সে কখনো কামনা করেনি। গালে কারো হাতের আলতো স্পর্শে আঁখি জোড়া বন্ধ করে ফেলল মেহবিন। স্পর্শে সে খুব ভালো করে অনুভব করতে পারে স্পর্শ তার স্বামীর। মেহবিন ঠোঁট জোড়া কামড়ে চিঠিটা দেখিয়ে আরহামের দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলল, আরহাম সাহেব দেখুন না, অব্র এসব কী লিখেছে। আরহাম তপ্ত শ্বাস ফেলে সান্ত্বনার রেশ ধরে বলে, উত্তেজিত হইও না মেহবিন। কঠিন পরিস্থিতিতে যত নিজেকে শান্ত রাখবে ততটাই পরিস্থিতি শান্ত থাকবে। মেহবিন শান্ত হলো না, বরং আগের থেকেও বেশি অস্থির হয়ে জানতে চাইল ডাক্তার কি বলেছে অব্রর ব্যাপারে। আরহাম নীরবতা পালন করলো কিছুক্ষণ, স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে রয়ে থাকলো। মেহবিন কিছু বলার আগে ঈশা বেগম হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এলেন। এসে মেহবিনকে দেখে কাঁদতে কাঁদতে মেহবিনের হাত জোড়া ধরলেন। অনুনয়ের সুরে বললেন, আমাকে ক্ষমা কর মেহুমা, আজ যা কিছু হয়েছে সব আমার জন্য। বিশ্বাস কর, আমার ছেলে দোষ ছিল না। হ্যাঁ, তার শুধু একটাই দোষ ছিল যে সে মা ভক্ত হয়ে অন্যায় কাজে নিজেকে যুক্ত করেছিল।
ঈশা বেগমের কথায় আরহাম মেহবিন দুজনেই অবাক হয়ে যায়। ঈশা বেগমের কথার মাঝেই উপস্থিত হয় মেহবিনের মা নয়না। তিনি হাত নাড়িয়ে বলে, মেহু, মা আমার। এত বছর পরে নিজের মাকে দেখে অনেকটাই বিস্মিত হতভম্ব হয়ে যায় মেহবিন। এ কি করে সম্ভব? তার মা আজ এত বছর পরে তার সামনে, আদর্শ এটা কি মানা যায়? মেহবিনের মাকে চিনতে এক দণ্ড সময় নিল না আরহাম। সে চিনে ফেলল মেহবিনের মাকে। মেহবিন তখন খুব ছোট। তখন মেহবিনের আম্মু তাদের বাড়িতে আসতো। ঈশা বেগমের আপন বোন বলে কথা। বোনের শ্বশুরবাড়িতে প্রায় যাতায়াত ছিল তার। তাই আরহাম খুব ভালো করে চিনে ফেলে মেহবিনের মাকে। মেহবিনের মুখ থেকে আপনি আপনি বেরিয়ে এলো, মা। নয়না নামক মধ্যবয়সী মহিলা চোখে আঁচল দিয়ে মুছে কাছে ডাকলো তার মেয়েকে। মেহবিন কি ভেবে এগোতে গিয়েও গেল না, পা দুটো থামিয়ে দিল অভিমানে। অভিমানী কণ্ঠে অভিযোগ নিক্ষেপ করে বলল, এত বছর কোথায় ছিলে তুমি মা? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? বলো আমাকে। মেহবিনের কথার পোড়ন কেটে ঈশা বেগম মুখটা শক্ত করে নয়নার দিকে তাকিয়ে বলে, কোন মুখে বলবে নিজের পাপের কথা? আমি বলছি। নয়না অসহায় হয়ে মাথা নিচু করে। মেহবিন ঈশা বেগমের দিকে তাকাতেই ঈশা বেগম খুলে বললেন সমস্ত অতীত। অতীতে যখন মেহবিনের বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন মেহবিন এবং তার মা একেবারে একা হয়ে পড়ে। মেহবিন তখন খুব ছোট। মেহবিনের মায়ের এবং মেহবিনের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন অব্রর বাবা ঈশা বেগমের সম্মতিতে। অব্রর বাবার প্রায় সেই সুবাদে মেহবিনদের বাড়িতে আসা যাওয়া ছিল। অনেক সময় নানান কাজের বাহানায় তিনি সেখানে থেকেও যেতেন। ঈশা বেগমও সরল মনে এতটা তলিয়ে দেখেননি ব্যাপারটা। কিন্তু তিনি জানতেন না তার স্বামী এবং বোনের মনে অন্য কিছু ছিল। তারা পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। তখন নয়নার মাথায় শুধুই ছিল মাথায় কোনো হাতের, যার ছায়াতলে সে এবং তার মেয়ে জীবনটা শান্তিতে পার করে দিতে পারবে। অন্যদিকে রকিব অর্থাৎ অব্রর বাবার চোখে শুধু ছিল একরাশ মোহ নয়নার প্রতি। একদিন ঈশা বেগম অব্রর বাবা এবং নয়নাকে কাছাকাছি দেখে সব কিছু বুঝে যান। তখনই অব্রর বাবা ঈশা বেগমের গায়ে হাত তোলে, তাকে চুপ করতে থাকতে বলে। ঈশা বেগম চুপ থাকে না, বরং খুলে বলে সবটা সবাইকে। সব কিছু শুনে আরহামের বাবা মা অব্রর বাবাকে শাসন করলেও সে শোনে না, বরং অব্রর মাকে ডিভোর্স দিয়ে পরের দিনে নয়নাকে নিয়ে বিদেশে পাড়ি জমান এক প্রকার লুকিয়ে। নয়নার মাথায় তখন তার মেয়ের কথাও ছিল না। অব্রর মা ঈশা বেগম রাগে অভিমানে অপমানে তালুকদার বাড়ি থেকে চলে আসে অব্রকে নিয়ে। সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তালুকদার বাড়ি থেকে। এমনকি মেহবিনকেও তিনি তার কাছে নিয়ে রেখে বড় করতে থাকেন। অব্রকে ছোট থাকতেই তিনি বিদেশে পাঠিয়ে দেন। এই ঘটনার ঠিক 1 মাস পরে অব্রর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। সময়ের পালা বদলে মেহবিন বড় হতে থাকে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর। অব্র দেশে ফিরে আসে, কিন্তু মেহবিন তো জানতো না তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। অব্র দেশে এসে মায়রাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করিয়ে বলে, মা, ও হচ্ছে মায়রা, যার কথা আমি তোমাকে বলেছিলাম। মায়রাকে অব্রর মা জড়িয়ে ধরে বলে, বাহ, মাশাল্লাহ, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ওকে। অব্র কিছুটা লাজুক ভঙ্গিমায় বলে, আমি ওকে অনেক ভালোবাসি, আমরা দুজনে বিয়ে করতে চাই। ঈশা বেগম কিছুটা নীরবতা দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, না, তা না করবে, কিন্তু তার আগে যে তোমাকে কয়েকটা মাস অপেক্ষা করতে হবে বাবা। অব্র মায়েরা দুজনেই অবাক হলো। অব্র ব্রুকুসকে বলে, হঠাৎ কেন মা? তোমাকে মেহবিনের সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করতে হবে, তারপর না হয় ডিভোর্স দিয়ে মায়েরাকে তুমি বিয়ে করো। ঈশা বেগমের কথায় অব্র এবং মায়েরা দুজনেই বিস্মিত হয়ে যায়। অব্র এগিয়ে এসে অবিশ্বাসের সুরে তার মাকে বলে, এসব তুমি কি করছো মা? আমি এসব কেন করতে যাব? মেহবিনের সাথে মিথ্যে নাটক আমি কেন করব? প্রতিশোধ নিবে তুমি? ঈশা বেগমের নির্লিপ্ত উত্তর। অব্র নির্বিকার। ঈশা বেগম চশমাটা চোখে লাগিয়ে অদরের কোণে হালকা হাসি ফুটিয়ে বললেন, শুনলাম নয়না নাকি দেশে ফিরেছে, মেয়ের খোঁজখবর নিচ্ছে। যতই হোক নিজের মেয়ে তো, কিন্তু নিজের কৃতকর্মের জন্য সামনে আসতে পারছে না, তাই এইটাই সুযোগ। ও আমাদের সংসার ভেঙেছে, তাই আমি ওর মেয়ের সংসার ভেঙে বুঝিয়ে দিব সংসার ভাঙার কতটা কষ্ট। তাই তুমি মেহবিনের সাথে মিথ্যে বিয়ে নাটক করবে। কিন্তু তাই বলে মা, এটা অন্যায় তো। এখানে মেহবিনের দোষটা কোথায়? অব্র আর কিছু বলার সুযোগ পেল না। তার আগে ঈশা বেগম বেজায় গলায় বলে, তুই তোর মায়ের জন্য এটুকু কি করতে পারবি না? দেখ অব্র, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তার আগে আমি নয়নার কাছে প্রতিশোধ নিতে চাই। ফিরিয়ে দিব সমস্ত যন্ত্রণা যা ও আমাকে দিয়েছে। মেয়ের যন্ত্রণায় মায়ের পরাণ ঠিকই কাঁদবে, তা আমি তৃপ্তি ভরে দেখতে চাই অব্র। তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে কাজটি তুমি করবে।
অব্র অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। না চাইতেও সে অন্যায় কাজটি করে ফেলে। এমনকি ভালোবেসে মায়েরাও অব্রর সাথে প্রতিশোধের নোংরা খেলায় যুক্ত হতে থাকে। বর্তমান সবকিছু শুনে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে মেহবিনের। সে পড়ে যেতে নিলে আরহাম হেসে তাকে ধরে ফেলে। মেহবিনের বিশ্বাসই হচ্ছে না তার মা এতটা নিচ। সে ঘৃণার চোখে তার মায়ের দিকে তাকায়। তার মায়ের দৃষ্টি নিচে, অপরাধীর ন্যায় মাথা নিচু করে রয়েছেন। আরহাম রোষপূর্ণ দৃষ্টিতে ঈশা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোট মা, তুমি প্রতিশোধের নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে? মাথা ঠিক আছে তো তোমার? একজনের প্রতিশোধ তুমি আরেকজনের উপর নিচ্ছ। এই খারাপ কাজটি অব্রকে দিয়ে একটু বিবেকে বাঁধল না করাতে তোমার? আজ তোমার জন্য সবার জীবনটা এতটা এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তাই আমারই দোষ। প্রতিশোধের নেশায় আমার মাথায় কাজ করেনি। নির্দোষ মেহবিনকে শাস্তি দিয়েছি আমি, তারই শাস্তি পাচ্ছি আমি। আজ আমিরের জন্য আমার ছেলেটা মৃত্যুর মুখে রয়েছে। ঈশা বেগম মুখ চেপে কেঁদে দিলেন। মেহবিনের মাথায় ঘুরপাক খাচ্ছে অব্রের কথাগুলো। অব্র তাকে এই কথাগুলো বলতে চাইতো, কিন্তু সে শোনেনি। মায়রার গর্ভবতী অবস্থায় হসপিটালে চলে আসে। ডাক্তার জানিয়েছে অব্র নাকি বাঁচার তেমন একটা কোনো আশা নেই। অব্রর এমন অবস্থা শুনে মায়রা তৎক্ষণাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। মায়রা অজ্ঞান হয়ে পড়ে যেতেই মেহবিন এবং আরহাম মায়রার কাছে আসে। আরিয়ান মায়রার ফালস চেক করে দ্রুত মায়রাকে ভর্তি করায়। এই সময় অতি শোকে অজ্ঞান হয়ে পড়েছিল মায়রা। অব্রর মা মুখ চেপে কেঁদে ওঠে। আজ তার ছেলের এবং তার ছেলের বউয়ের এমন করুণ পরিণতি তারই জন্য। নিজের জন্য একরাশ ঘৃণা সৃষ্টি হচ্ছে তার মনে। কতটা অন্ধ হয়ে পড়েছিল। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার। মেহবিনের মা তার মেয়ের কাছে কিছুটা এগোতে নিলে তাতে বাদ সাধে মেহবিন। রোষপূর্ণ দৃষ্টিতে ক্ষিপ্ত শুরু বলে, একদম এগোবেন না আপনি আমার দিকে। লজ্জা হয় না আপনার? আজ আপনার পাপের ফল আমি পেয়েছি, আজও পেয়ে যাচ্ছি। এতটা স্বার্থপর আপনি যে নিজের বোনের কথা ভাবেননি, এমনকি নিজের সন্তানের কথাও ভাবেননি। কোন মুখ নিয়ে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না আমার সামনে দাঁড়িয়ে থাকতেছি? আমার ভাবতেও ঘৃণা হয় আমি এতদিন আপনার মতো খারাপ মানুষের জন্য কত রাত কেঁদেছি। আপনার মতো মানুষের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। নয়না বেগমের চোখ দুটো চলচল হয়ে ওঠে। নিজের করা কৃতকর্মের জন্য আজ মেয়েটার চোখেও সে ঘৃণার পাত্র হয়ে উঠেছে। মেহবিন অন্যদিকে ঘুরে শক্ত গলায় বলে, আপনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। আপনার মতো নিকৃষ্ট মহিলার মুখ আমি কখনোই দেখতে চাই না। নয়না কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মেহবিন এবার সোলসোল চোখে ঈশা বেগমের দিকে তাকিয়ে আকুলতার কণ্ঠে বলে, খালা, দোষ তো মা করেছিল, তাহলে সেই শাস্তি আমাকে কেন দিয়েছিলে তুমি? আজ তোমারই জন্য আমার সন্তানও আজ পৃথিবীতে নেই। অব্রত জীবন মরণ অবস্থা। এত কিছু করে তুমি ঠিক কী পেলে? ঈশা বেগম নত হয়ে বেজা গলায় বললেন, হ্যাঁ, আমারই দোষ। আমার নিজের প্রতিশোধের নেশা আজ সবার জীবন ধ্বংস করতে চলল। নিজের কাছে নিজেকে শুধু ঘৃণিত মনে হচ্ছে। উপরে তো এক আল্লাহ আছেন, তিনি সবই দেখেছেন, তাই তিনি আমাকে ঠিক শাস্তি দিয়েছেন। তাই আজ আমি ক্যান্সারে আক্রান্ত। ঈশা বেগমের কথাটি শুনে মেহবিন থমকে দাঁড়ায়। ঈশা বেগম পুনরায় চোখের অশ্রু মুছে দিয়ে বললেন, এখন আমার একটাই চাওয়া, আমার ছেলেটা আমার আয়ু পাক। আমি তো আজ আছি, কাল নাও থাকতে পারি। ঈশা বেগম কি যেন বিড়বিড় করতে করতেই বেরিয়ে গেলেন। মেহবিনের হৃদয়ের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আস্তে করে বলল, আল্লাহর খেলা বড়ই অদ্ভুত। আল্লাহ কাউকে ছাড় দেন না, তার কাছে সবার হিসেব থাকে। মেহবিন অনেকক্ষণ জুড়ে পায়চারি করছে, অব্রর জন্য চিন্তা হচ্ছে তার, যা আরহাম অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে। কিছুক্ষণ পরে ডক্টর বেরিয়ে এসে বলে, এখন আপনার নিশ্চিন্তে থাকতে পারুন। অব্র আহমেদ এখন ঠিক আছে। ওনাকে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আশা করি কাল সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। ডক্টরের কথা শুনে সবাই যেন নিশ্চিন্ত হয়। মায়েরাও অজ্ঞান হয়ে পড়ে আছে। মায়েরার জ্ঞানও সকালের আগে ফিরবে না। রাতটা মেহবিন, আরহাম এবং আরিয়ান হসপিটালেই কাটিয়ে দেয়। আকাশে আজ মেঘ জমেছে। অদরের কোণে বৃষ্টির ফোঁটা অনুভব করতে চোখ মুখ খিচে ফেলে মেহবিন। শীত শীত অনুভূত হচ্ছে তার। অনুভব হওয়ারই কথা। ডিসেম্বর মাস এখন, তার মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। সব মিলিয়ে কিছুটা শুষ্ক, কিছুটা ঠান্ডা পরিবেশ। এমন পরিবেশে চা হলে ব্যাপারটা জমে যেত বেশ। মেহবিনের মনের ইচ্ছেটাই পূরণ হলো। আরহামের এগিয়ে এসে দোয়া ওঠা চা মেহবিনের দিকে এগিয়ে দিয়ে ক্লান্ত সুরে বলে, মেহবিন, গরম গরম চাটা খেয়ে নাও, ভালো লাগবে। বলে চেয়ারে মাথা ঠেকিয়ে বসলো আরহাম। আরহামকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, সারা রাত জেগেছিল। আরহামের বর্ষা মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।
দাড়িগুলোও হালকা বড় হয়ে গেছে, তবে আরহামের ফর্সা চাপা মুখে দাড়িগুলো যেন তাকে আগে থেকেও সুদর্শন যুবকে পরিণত করে ফেলছে। আরহামকে কিছুক্ষণ খুঁটিয়ে দেখে মেহবিন সায়ে চমক দিল, সঙ্গে সঙ্গে কিছুটা মৃদু আর্তনাদ করে উঠল। চাটা একটু বেশি গরম ছিল। আরহাম চোখ বন্ধ করেই রেখেছিল। চোখ খুলে সর্বপ্রথম মেহবিনের হাত থেকে চাটা নিয়ে হালকা ফুঁ দিতে দিতে বলল, সাবধানে, আর একটু হলে তো মুখেই পড়ে যেত। সাবধানতার সাথে চাটাও খেতে পারো না, স্টুপিড। আপনি থাকতে আমি সাবধানে কাজ করতে যাব কোন দুঃখে? আপনি আসেনি তো আমার খেয়াল রাখতে। হালকা মৃদু হেসে মেহবিন কথাটি বলে। আরহাম ব্রু কুঁচকে হেসে ফেলে বলে, তবুও নিজের একটু খেয়াল রাখুন প্রিয়সী। আপনার করা প্রতিনিয়ত স্টুপিড কাজে আমার কাছে বকা খেতে কি আপনার ভালো লাগে? আমার কিন্তু আমার প্রেয়সীকে বকতে ভালো লাগে না। আমার কিন্তু ভালোই লাগে, বিশেষ করে আপনার স্টুপিড ডাকটা। খিলখিলিয়ে হেসে ওঠে মেহবিন। আরহামের বুকে ভালো লাগার ঢেউ মুহূর্তে সৃষ্টি করতে যথেষ্ট। তার প্রেয়সী খিলখিলানো হাসির শব্দ। আরহাম গালে হাত দিয়ে শান্ত কণ্ঠে মাত্রাধিক মুগ্ধতা নিয়ে বলল, প্রেয়সী, তুমি হাসলে আমার বুকে মৃদু ব্যথা অনুভব হয়। সেই ব্যথাতেও রয়েছে অজস্র ভালো লাগার অনুভূতি। এই অনুভূতির কি নাম দেওয়া যায় তুমি বলো তো? মেহবিন হাসি বন্ধ করে দিয়ে লজ্জায় উঠে পড়ে। আরহাম পুনরায় চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে বসে। বুকের ভিতরটা হঠাৎই খা খা করে উঠেছে। বুকে কিছুটা ব্যথাও অনুভব হচ্ছে। এই ব্যথা নিতান্তই নিজের ভালোবাসার মানুষটির চোখে অন্য কারোর জন্য এক চাপা আর্তনাদ। আরহাম স্পষ্ট খেয়াল করেছে মেহবিন বারবার কেবিনের কাছের জানালায় উকি দিচ্ছে। কাছের স্বচ্ছ জানালায় অব্রর মুখটা দেখা যাচ্ছে। মেহবিনের চোখে মুখে অব্রর জন্য অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেন যেন আরহাম না চাইতেও মেহবিনের এই অস্থিরতাটা তার কাছে ভালো লাগছে না। ডক্টর কিছুক্ষণ পর বেরিয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার অব্র আহমেদের জ্ঞান ফিরেছে। মিসেস মেহবিন হাসান তালুকদার, অব্র আহমেদ আপনার সাথে দেখা করতে চাইছেন। ডক্টরের সম্পূর্ণ কথা শেষ করতে দিল না মেহবিন। দ্রুত পায়ে হেঁটে অব্রর কেবিনে চলে গেল। একটি বারও আরহামের দিকে তাকালো না। আরহাম দীর্ঘশ্বাস ফেলল। নিজের পাশে কারো উপস্থিতি দেখতে পেয়ে আরহাম তাকিয়ে দেখে আরিয়ান। আরিয়ান ব্রুকুসকে বলে, তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট ভাই? জীবনটা খুব অদ্ভুত, তাই না আরিয়ান? কেউ না চাইতেও ভালোবাসা পেয়ে যায়, আর কেউ শত অপেক্ষা করেও ভালোবাসা পায় না। তুই ঠিক কী বোঝাতে চাইছিস ভাই? আরহাম কিছুক্ষণ নীরব থেকে অতি ঠান্ডা গলায় বলল, মেহবিন এখনও অব্রকে ভালোবাসে। এত কিছুর পরেও মেহবিনের এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। প্রথম ভালোবাসা কি আর ভোলা যায় বল? আরহামের কথায় চমকে গিয়ে আরিয়ান অবাক হয়ে বলল, তুই এসব কি বলছিস ভাই? মেহু এখন অব্র ভাইকে ভালোবাসে না, মেহু তো তোকে ভালোবাসে। আরিয়ানের মুখের কথা কেড়ে নিয়ে আরহাম নিজেই বলে, আমি জানি মেহবিন আমাকে ভালোবাসে না, আর আমি তো মেহবিনের ভালোবাসা চাইনি। শুধু নিজের পাশে চেয়েছি, শুধু ওর হাতটা সারা জীবন ধরতে চেয়েছি, শুধু ওকে আগলে রাখতে চেয়েছি। আমি জানি মেহবিন এখনও ভালোবাসে অব্রকে। এ ভালোবাসাকে আমি সর্বদা শ্রদ্ধা করব। কিন্তু যতই হোক, মেহবিন তো আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। একটা কষ্ট থেকেই যায় বুকের গভীর থেকে। আমি আমার ভালোবাসার মানুষের ভালোবাসা পাইনি। আরিয়ান কপালে হাত দিয়ে বসে থাকে। আরহামের বেঞ্চিতে আগের ন্যায় বসে থাকে। সে জানে অব্র অসুস্থ, তাও তার কষ্ট হচ্ছে। ভাই, তুই কিন্তু ভুল বুঝছিস। আরহাম আগের ন্যায় উত্তর দিয়ে বলল, মেহবিনের চোখে আমি অব্রর জন্য আলাদা এক টান অনুভব করেছি। আমি ভুল হতে পারি না। আরিয়ান বুঝতে পারল আরহামকে শত বুঝিয়েও কোনো লাভ নেই। আরহামকে শুধু একজনই বোঝাতে পারবে। মেহবিন অব্রর কেবিনে ঢুকে দেখে অব্র আরেক পাশ ঘুরে শুয়ে আছে, চোখ দুটো ফোলা, মুখশ্রীটা নিষ্পাণ শুকিয়ে আছে তার। মেহবিন একটা চেয়ার নিয়ে অব্রর বেডের পাশে বসল। আলতো সুরে ডেকে বলল, অব্র। অব্র গড়ল, সামান্য হাসল। এই হাসিতে আগের মতো উজ্জ্বলতা নেই, আছে শুধু বিরহ। এই বিরহের শেষ আদৌ কোথাও কি আছে? এ যাত্রায় বেঁচে গেলাম, হয়তো এখনও আমার আয়ু আছে, না চাইতেও বেঁচে গেলাম। অব্রর কথার প্রেক্ষিতে মেহবিন উৎকণ্ঠা হয়ে বলল, অব্র, আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না। আমি সব কিছুই শুনেছি। তুমি না চাইতেও আমার সাথে অন্যায় করেছ, কিন্তু তাই বলে এভাবে আত্মহত্যার পথ বেছে নিবে তুমি? তুমি অনুশোচনা করেছ নিজের কৃতকর্মের জন্য, এটাই যথেষ্ট। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে একটা সময় ভালোবাসতাম। মেহবিনের কথার মাঝে অব্র শুকনো গলায় বলে, এখন ভালোবাসো না? মেহবিন তাচ্ছিল্যের সাথে বলল, এ প্রশ্ন করাটা বোকামি নয়? অব্র চুপ হয়ে যায়। মেহবিন উঠে দাঁড়িয়ে জানালার পাক দিয়ে সূর্যের দিকে ইশারা করে বলল, সূর্যটাকে দেখতে পারছো অব্র? রাতের কালো অন্ধকারকে ঢেকে দিয়ে সূর্য তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে তুলছে।
না চাইতেও সূর্যের প্রতি বড্ড টান অনুভব হয়ে যায় আমাদের। আরহাম সাহেবও আমার কাছে ঠিক সূর্যের মতো, যে তার আলো দিয়ে আমার অন্ধকার জীবনটাকে আলোকিত করে তুলেছে। আজ আমার বলতে দ্বিধা নেই, আমি অনেক ভাগ্যবান। উনি নিজের ভালোবাসা দিয়ে আমার মনের গহীনে জায়গা করে নিয়েছেন, যেথায় নেই কোনো অন্য কারো বসবাস। অব্রর ভিতর থেকে সুদীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। মেহবিন অব্রর হাতখানা শক্ত করে ধরে বলে, মায়েরা তোমাকে অনেক ভালোবাসে। জীবনটা অনেক মূল্যবান অব্র। এই মূল্যবান জীবনে তার সাথে গোটা জীবনটা পার করো, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। দেখবে জীবনটা কতটা সুন্দর। একটা সময় আমারও বাঁচতে ইচ্ছে করতো না, কিন্তু আজ করে, শুধুমাত্র আরহাম সাহেবের জন্য। অব্র মেহবিনের হাতে মাথা রেখে চোখের পানি বিসর্জন দিতে থাকে। এই দৃশ্য এড়ায় না আরহামের চোখে। সে চোখ সরিয়ে নিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। মেহবিন অব্রর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, জীবনটাকে গুছিয়ে নাও অব্র। কিছু কিছু সম্পর্ক অপূর্ণ থাকেই ভালো। ভালো থেকো। মেহবিন আর পিছনে ঘুরে তাকায়নি, দরজা দিয়ে বেরিয়ে আসে। কিছু কথা অব্রকে বলা উচিত ছিল, যা সে বলে কিছুটা শান্তি পাচ্ছে। মেহবিন দরজা পেরিয়ে পেলে আসা তার সমস্ত অতীত। হয়তো পিছনে ঘুরলে সে দেখতে পেত একজোড়া চোখ কতটা মায়া নিয়ে তা যাওয়ার পানে তাকিয়ে আছে। মেহবিন বেরিয়ে এসে শুনতে পায় আরহাম নাকি অফিসে চলে গিয়েছে। মেহবিনের কেমন একটা খটকা লাগে। আরহাম তো তাকে কখনো না বলে অফিসে যায়নি, তাহলে আজ কি হলো? তোর বর পাগল হয়ে গেছে, আজে বাজে চিন্তা পুষে রেখে তোর উপর অভিমান করে অফিসে চলে গেছে। আরিয়ানের কথায় বেশ খানিকটাই অবাক হয়ে যায় মেহবিন। তারপর আরিয়ান সবকিছু খুলে বলল। সবকিছু মেহবিন আলতো হেসে আনমনে বলে উঠল, আমার আরহাম সাহেবের অভিমান হয়েছে। সেই অভিমান এবং তার ভুল ধারণাকে ভেঙে দিতে হবে এবার। মেহবিন এবার ওনাকে মেহবিনের ভালোবাসার গভীরতা বুঝিয়ে দিবে। আরিয়ান হসপিটালের সব কাজ শেষ করে বাসায় ফিরে আসতেই তার ফোন বেজে ওঠে। আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া ফোন করেছে। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ফারিয়া কাঁদতে কাঁদতে বলে, ডাক্তার সাহেব, বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হাতে কোনো পুরুষের ঠান্ডা স্পর্শে মেহবিনের শির দাঁড়ায় নতুন অনুভূতির স্রোত বয়ে যায়। মেহবিন পিছনে ঘুরে তাকায় না, সে জানে আরহাম এসেছে। আরহাম শুকনো মুখে মেহবিনের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। মেহবিন কিছুক্ষণ আগে রান্না করতে গিয়ে গরম চামচে হাত দিয়ে ফেলেছিল। তখন সেখানে আরহাম অফিস থেকে কেবল আসছিল। মেহবিনের চাপা আর্তনাদ শুনতে পেয়ে দ্রুত মেহবিনকে কিছু না বলে উপর থেকে ওষুধের বক্স নিয়ে আসে। তারপর মেহবিনের হাতে ওষুধ লাগিয়ে দেয় যেন ফোসকা না পড়ে যায়। মেহবিন শুধু ড্যাব ড্যাব করে আরহামের দিকে তাকিয়েছিল। এবার আরহাম মেহবিনকে স্ট্রবেট নামক উপাধি দিয়ে বকাঝকা না করলেও মুখে বেশ গম্ভীর্য রূপ ধারণ করে রেখেছে। মেহবিন আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখল, গাম্ভীর্যপূর্ণ চেহারায় তার বরের পশা মুখটি কিছুটা লাল আকার ধারণ করে। বেশ ভালো লাগে দেখতে। মেহবিন আরহামকে পর্যবেক্ষণ করলো। আরহাম একবারও মেহবিনের দিকে তাকায়নি। শুধু ওষুধ লাগানো হয়ে গেলে কাঁধের ব্যাগটা নিয়ে সোজা উপরের সিঁড়ি বেয়ে উঠে চলে যায়। মেহবিন নিজের হাতের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, বাহ, আমার আরহাম সাহেবের এত অভিমান। মেহুরে, এই অভিমান ভাঙাতে তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মেহবিন নিজের হাতে চুমো দেয়। এই হাতে তার বর তাকে কতটা যত্নের সাথে ওষুধ লাগিয়ে দিয়েছে। মেহবিন আবারও মুচকি হেসে নাচতে নাচতে রান্নাঘরে চলে যায়। নতুন প্রেমে পড়লে বোধ হয় সবার মনে আলাদা ভালো লাগার জন্ম নেয়। সব কিছুই তখন নতুন করে ভালো লাগে, নতুনভাবে। এদিকে পারিয়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে নিজের বিয়ের কথা শুনে। সর্বপ্রথম সে আরিয়ানকে ফোন করে জানায় কথাটি, কিন্তু ফোনের অপর পাশ থেকে আরিয়ানের কোনো প্রতিক্রিয়া না পেয়ে পারিয়ার অভিমান হয়। অভিমানে বুকটায় ধক করে ওঠে। তাকে আরিয়ান বুঝতে পেরেছে। পারিয়া অভিমান সিক্ত গলায় বলে, ডাক্তার সাহেব, আপনি শুনছেন তো? ওপাশ থেকে আরিয়ান খাপ ছাড়া হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শুনছি তো, কি যেন বলছিলে? আরিয়ানের এমন খাপ ছাড়া কথায় পারিয়ার ভিতরে থাকা অভিমানগুলো পারিয়ার আঁখিতে এসে ধরা দেয়। অশ্রু হয়ে গাল বেয়ে পড়তে থাকে। আচ্ছা, আরিয়ান কি কিছু বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে? পারিয়া কিছুটা তেজি গলায় বলে, আপনি কি শুনতে পারছেন না ডাক্তার সাহেব? আমার বিয়ে হয়ে যাচ্ছে। শুনলাম তো। এখন লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে নাও। আরিয়ান খুব স্বাভাবিকভাবেই কথাটি বলল। ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনার কি এতে কিছু যায় আসবে না, তাই না? হওয়াটাই তো স্বাভাবিক। আপনার তো গার্লফ্রেন্ড আছে না? কি নাম যেন, শাকচুন্নি নাকি পেতনি, কি একটা যেন নাম। সে যাই হোক, আপনি থাকুন আপনার পেতনি গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি বিয়ে কেড়ে ফেলবো এখন। কখনোই আপনাকে ফোন করে আর ডিস্টার্ব করবো না। কথাটি বলিয়ে ফারিয়া ফোনটা রেখে দেয়। আরিয়ানের বুকটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে ফারিয়ার কান্নার আওয়াজে। ফারিয়ার কান্না সে কিছুতেই সহ্য করতে পারে না।
কিন্তু আজ সে পরিস্থিতির শিকার। সহ্য না করেও উপায় নেই। ফারিয়া ফোনটা রেখে কাঁদতে থাকে। ফারিয়ার মা মেয়েকে কাঁদতে দেখে প্রশ্ন ছুড়ে বললেন, এভাবে কাঁদছিস কেন তুই? মা, আমি কি এতটাই পোর হয়ে গেছি যে তুমি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? মেয়ের কথা শুনে ফারিয়ার মা হেসে ফেললেন। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে স্নেহের সহিত বললেন, এসব কি কথা মা? অনেক ভালো সম্বন্ধ এসেছে, কি করে মানা করি বল? দেখবি ছেলেটা তোকে অনেক ভালো রাখবে। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে ব্যক্তিগত পছন্দের কথা শুনে ফারিয়ার মুখটা চুপসে যায়। বেশি ওঠে আরিয়ানের চেহারা, কিন্তু আরিয়ান তো তাকে ভালোবাসে না। ফারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ইচ্ছে করো, আমার তাতে আপত্তি নেই। ফারিয়া কথাটি বলে উঠে চলে গেল। চোখ পিটপিট খুলে মায়েরা তাকিয়ে দেখে সে অব্র রুমে। সে চট করে উঠে বসে। সে ঠিকই দেখছে, সে এখন অব্রর রুমে রয়েছে। কিন্তু কিভাবে? সে যতটুকু জানে সে তো হসপিটালের বেডে। তাহলে অব্রর রুমে কি করে এলো সে? মায়েরার ভাবনার মাঝে অব্র ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে ঢুকল। মায়েরা দেখে ফোনটা কেটে মিষ্টি হাসি উপহার দিল। মায়েরা বরকে যায়, অব্রর আবার কি হলো? কিন্তু মায়েরা এই ভেবে মনে মনে খুশি হলো যে অব্র ঠিক আছে। অব্র কিছুটা রসিকতার ছলেই বলে, হসপিটালে তো তুমি আমাকে দেখতে গিয়েছিলে, কিন্তু নিজে অজ্ঞান হয়ে গেলে। আমি তারপর তোমাকে ডিসচার্জ করে নিয়ে আসলাম। আসলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মাথা নিচু করে জবাব দিল মায়েরা। অব্র কিছুক্ষণ হাসল, যাকে বলে প্রাপ্তির হাসি। অনেক ভালোবাসো আমাকে তুমি, তাই না? মায়েরা অব্রর প্রশ্নের জবাব দিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে খানিকটা ম্লান হেসে বলল, অব্র, তুমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছ? তাহলে আমাকে দিয়ে দাও, আমি কালকে কোর্টে সাবমিট করে দিব। তাছাড়া কালকে আমার কানাডার ফ্লাইট। তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্ত দিয়ে চলে যাব অব্র। মায়ের কথা শুনে অব্র ডিভোর্স পেপারটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তা ছেড়ে ফেলে দেয়। মায়েরা অবাক হয়ে অব্রর দিকে তাকাতে অব্র মায়েরার হাত দুটো ধরে করুণ কণ্ঠে বলে, অনেক ভুল করেছি আমি মায়েরা, তার শাস্তিও পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক, আমি মিহুকে ভালোবাসি, কিন্তু মিহু তো আমাকে ভালোবাসে না। মিহু যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক, এটাই কামনা। আর আমাকে যে ভালোবাসে আমি চাই তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে। প্লিজ থেকে যাও মায়েরা, কোনো দিন অভিযোগ করতে দিব না তোমাকে। মায়েরা হু হু করে অব্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অব্র প্রশান্তির হাসি দিয়ে বলল, আমি বাকিটা জীবন তোমাকে এবং আমাদের অনাগত সন্তানকে সুখে রাখতে চাই। দিবে আমাকে সেই সুযোগ? মায়েরা উত্তর দিল না। অব্রকে জড়িয়ে ধরে কেঁদেই চলল। মায়েরার কান্নাটাকে সম্মতি হিসাবে ধরে নিল অব্র। আজ কিছুটা রাত হয়ে গিয়েছে আরহামের। অফিস থেকে কিছু জরুরি মিটিং ছিল। ড্রয়িং রুমে ঢুকতে দেখতে পায় ড্রয়িং রুম কেমন অন্ধকার, সামান্য আলো বিদ্যমান। রাহেলা সব কিছু গুছিয়ে বের হচ্ছিল তখনই রাহেলা দিকে প্রশ্ন নিক্ষেপ করে আরহাম বলল, বাড়িটা এত নিঃসব লাগছে কেন? সবাই কোথায় রাহেলা? ভাইজান, বড় সাহেব আর বড় মেম সাহেব তো আজকা গ্রামের বাড়ি গেছে, কি যেন একটা কামে, কালকে ফিরবো। আর আরিয়ান ভাইজান তো হাসপাতালের কামে, আজকা হাসপাতালেই থাকবো। বড় ভাবি উপর আছে, আমি এখন যাই কেমন? দেরি হয়ে যাইতেছে, বাসায় যাইতে হবে। রাহেলা কথাটি বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আরহামও সেদিকে পাত্তা না দিয়ে উপরের দিকে এগিয়ে গেল। উপরের দিকে একদম অন্ধকার হয়ে রয়েছে। এই অন্ধকারের উৎস কোথায়? আরহাম আরেকটু এগিয়ে যেতে বুঝতে পারল সমস্ত ঘরেই অন্ধকার। ছাদে আলোর উৎস পেতেই আরহাম সেদিকে এগিয়ে গেল। ছাদে এসে সে এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল ছাদে থাকা গোলাপি তাঁতের শাড়ি পরা রমণীর দিকে। সে বিমানে বসে গোলাপের পাপড়িতে পা ভিজিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোতে মায়াবী মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এক আলাদা উজ্জ্বলতা উকি দিচ্ছে তার মুখশ্রীতে। সে আর কেউ নয়, আরহামের একমাত্র স্ত্রী, তার প্রেয়সী। মেহবিন আরহামের উপস্থিতি টের পেয়ে মেহবিন পিছনে ঘুরে দেখে আরহাম দাঁড়িয়ে আছে একদম ফর্মাল ড্রেস আপে, চুলগুলো কপালে কেমন লেপ্টে রয়েছে। মেহবিন তার বরকে দেখে মুচকি হাসে। আরহাম বুকে হাত দিয়ে দেয়। মেহবিনের একটা হাসি যেন যথেষ্ট তার বুকটা ক্ষত বিক্ষত করে দেওয়ার। আরহাম নজর আরেকটু ভালো করে পুরো ছাদের দিকে যেতে দেখে ছাদের একদম কর্নারে একটি ছোট্ট রুম আছে, যে রুমটাকে একদম গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝখানে বেডে ছোট্ট করে লেখা আছে, মেহরাম পরেবার। আরহাম নিজের অজান্তে স্মিত হাসে। মেহবিনের দিকে এগিয়ে এসে বলে, হঠাৎ এসব আয়োজন কিসের জন্য? মেহবিন পরপর গণ শ্বাস ফেলে বুকটা কেঁপে উঠছে বারবার। সে যা বলতে চাইছিল আরহামকে, তা কেন যেন মুখ দিয়ে বের হচ্ছে না, কেমন একটা লজ্জা লাগছে। এদিকে আরহাম মেহবিনের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তাকে ঠিক কী বলতে চাই। কিছুক্ষণ চুপ থেকে মেহবিন কিছুটা সাহস সঞ্চয় করে আলতো সুরে বলে, আপনি কি বুঝেন না আরহাম সাহেব, আমার মনে ঠিক কী চলছে? আরহাম প্রুকুসকে বলে, না বললে কিভাবে বুঝবো? মেহবিন এবার স্পষ্ট গলাতেই বলল, আপনার মনে একটা ভুল ধারণা জন্ম নিয়েছে আরহাম সাহেব,
তাই এবার ভেঙে দেওয়ার সময় হয়েছে। দেখুন, আমি এত কিছু গুছিয়ে বলতে পারি না আপনার মতো। শুধু একটাই কথা বলবো, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার অজান্তেই আমার মনের গহীনে জায়গা করে নিয়েছেন। মেহবিন কথাটি বলে সে ফুলসজ্জিত রুমে চলে গেল। বুকটা ভয়ে দরপড় করছে তার। আরহাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে যা শুনল তা কি আদৌ সত্য ছিল, নাকি সে কোনো ভ্রমে রয়েছে? অবশেষে তার প্রেয়সীও তাকে ভালোবেসে ফেলল। কথাটি ভেবে আনমনে হাসে আরহাম। এগিয়ে যায় সে ফুলসজ্জিত রুমের দিকে। রুমে কোনো প্রকার লাইটের আলো নেই, শুধু চারদিকে ক্যান্ডেলের আলো। সে আলোতে আরহাম স্পষ্ট দেখতে পারছে মেহবিনের লজ্জা মাখা মুখশ্রী। আরহাম এক পা দু পা করে এগিয়ে গেল, মেহবিনের ললাটে ধরে বলল, সব বুঝলাম, কিন্তু হঠাৎ বাসর রাতের মতো রুম সাজানোর মানেটা কি? মেহবিন নিশ্চুপ। লোকটা কি বুঝেও না বুঝে থাকবে নাকি? মেহবিন কি নিজ থেকে তাকে বলবে নাকি? মেহবিনের রাগ হলো। যাকে বলো প্রবল বেগে রাগ, আমি জানি না। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে তাতে বাদ সাধে আরহাম। মেহবিনের হাত টেনে নিজের কাছে এনে মেহবিনের কানে নেশাক্ত গলায় বলে, আমাকে পাগল করে তুমি কোথায় যাচ্ছ প্রেয়সী? নিজে থেকে কাছে আসতে চাইছো, আমি কি করে ছেড়ে দেই বলো? আজকে তুমি আমার আরহাম সাহেবের ভালোবাসা কতটা গভীর তা হাড়ে হাড়ে টের পাবে। আরহামের নেশাক্ত বলায় গলা কথাটি মেহবিনের বুক বেদ করে হৃদয় গিয়ে লাগলো। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে। আরহাম পাজাগুলো করে তুলে নিয়ে তার প্রেয়সীকে এগিয়ে নিয়ে যায় বিছানার দিকে। বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে মেহবিনকে। বদ্ধ রুমে দুই নরনারীর শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে শুধু। দুজনের হৃদয় আজ একসাথে কম্পিত হচ্ছে। মেহবিনের হাতগুলো নিজের হাতের আয়ত্তে নিয়ে নিল। মেহবিন চোখজোড়া আবেশে বন্ধ করে নেয়, কেননা আজ সে তার স্বামীকে বাধা দিবে না, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করবে তার স্বামীর কাছে। আরহাম গভীর ভালোবাসার স্পর্শে মেহবিনকে মত্ত রাখলো, উজাড় করে দিল তার বুকে জমানো সমস্ত ভালোবাসা। গাড়ে কারো উষ্ণ স্পর্শ পেতে কেঁপে ওঠে মেহবিন। আড়মোড়া হইয়া অপর পাশে ঘুমিয়ে পড়ে, তবু সেই স্পর্শ প্রখর হয়ে চলছে সময়ের সাথে। মেহবিন চাইলেও ঘুমাতে পারে না, ছটপট হয়ে উঠে পড়ে। আরহাম তা দেখে বাঁকা হাসে। মেহবিন বিরক্ত হয়ে বলল, আপনি বারবার ডিস্টার্ব করছেন কেন আরহাম সাহেব? রাতে তো ঘুমাতেই পারিনি, এখনও কি ঘুমাতে পারবো না? কেন গো, রাতে কি এমন হয়েছিল যে তুমি ঘুমাতেই পারলে না? আরহামের বেশরম মার্কা কথা শুনে মেহবিন নাক পুনরায় লাল আকার ধারণ করল। রাতের কথা মনে পড়তে লজ্জায় কুঁকড়ে ওঠে সে। মাঝে মাঝে তার মনে প্রশ্ন উকি দিয়ে বসে, এত ভালোবাসা, এত প্রেম আরহাম সাহেব কোথায় লুকিয়ে রেখেছিলেন এতদিন? মেহবিন কথাটি ভেবে আরেক দফা লজ্জা পায়। তা দেখে ক্ষীণ হাসলো আরহাম। মেহবিনের কাছে গিয়ে মেহবিনের গলায় ঠোঁট ছুঁয়ে কণ্ঠে মাদকতা এনে বলল, ম্যাডাম ফ্রেশ হয়ে আসুন। আর হ্যাঁ, একটা শাড়ি পরে আসবেন। গোসল সেরে যখন বেজা চুলে আপনি শাড়ি পরে আমার সামনে দাঁড়াবেন, তখন কিছুক্ষণ প্রাণ জড়িয়ে দেখব। মেহবিন নুয়ে পড়ল লজ্জায়। তা দেখে আরহাম আবারও বলল, দ্রুত পা চালিয়ে যান। আপনি এখন যে অবস্থাতেই আছেন, তাতে আমার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছে। আমি কিন্তু অত ভালো নই। আরহামের কথা শুনে নিজের দিকে চোখ গেল মেহবিনের। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে আরহামকে অসভ্য উপাধি দিয়ে দ্রুত পা বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেহবিনের চুল বেশ বড় না হলেও বেশ ঘন, ফির সুই সুই করে সেই চুলগুলো। আরহাম মেহবিনকে বেরোতে দেখে কিছুক্ষণ নিষ্পান দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। অন্যদিনের তুলনায় আজকে তার প্রেয়সীকে একটু বেশি স্নিগ্ধ দেখাচ্ছে। আরহাম এগিয়ে গেল। মেহবিন সবুজ রঙের শাড়ি পরে সাদা তোয়ালে দিয়ে চুল মোছার প্রয়াস করছিল। আরহাম তাতে বিঘ্ন ঘটালো। অত্যন্ত নিবিড় শান্ত গলায় প্রশ্ন ছড়ে বলল, আমি মুছিয়ে দিই মেহবিন, তুমি বসে থাকো। আরহাম শীতল কণ্ঠে বলা অনুরোধকে নাকচ করার সাধ্য কি আদৌ মেহবিনের আছে? সে চুপচাপ বসে পড়ে শান্তভাবে। আরহাম পরম যত্নে আয়নার দিকে তাকিয়ে তার প্রেয়সীর চুল মুছে দিতে থাকে। শাড়ি পরে বিছানার কোণে বসে আছে পারিয়া, নাক ফুলিয়ে কাঁদছে। কান্না তার থামছেই না। আজকে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে, একেবারে নাকি আংটি পরিয়ে চলে যাবে। কথাটি শোনার পর থেকে পারিয়ার মাথা কাজ করছে না। ইচ্ছে করছে আরিয়ানের কাছে ছুটে চলে যেতে এবং শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, ডাক্তার সাহেব শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। আমার জন্য কি আপনার কোনো ফিলিংস নেই? থাকলে বলুন না। আমার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, অন্য কাউকে কিভাবে বিয়ে করব আমি? আফসোস, পারিয়া চাইলেও বলতে পারছে না। ভিতরের কষ্ট তাকে ভিতরে চেপে রাখতে হচ্ছে। সে কি দম বন্ধ করা কষ্ট? এই কষ্টের তো শুরু কেবলমাত্র। এই মরণব্যাধি কষ্ট বোধ হয় তাকে সারা জীবন সহ্য করেই যেতে হবে। দরজার ওপর পাশ থেকে দরজায় কড়া নাড়ল পারিয়ার মা। অস্থিরতার সুরে বললেন, কিরে পারিয়া, আর কত দূর বলতো? এবার তো আয় মা, পাত্রপক্ষ তো চলেই এসেছে। পাত্রপক্ষ চলে এসেছে শুনে বুকটা ধক করে উঠল ফারিয়ার। কোনো রকমে পা চালিয়ে দরজা খুলল।
মেয়েকে দেখে খুশি হয়ে ফারিয়ার মা ফারিয়ার থুতনি ধরে বললেন, বাহ, আমার মেয়েকে তো লাল শাড়িতে বেশ সুন্দর মানিয়েছে, কারো নজর না লাগুক, মাশাল্লাহ। ফারিয়া শুকনো হাসল। ড্রয়িং রুম থেকে ফারিয়ার বাবা উঁচু গলায় হাঁক ছেড়ে বললেন, কই গো ফারিয়ার মা, মেয়েকে নিয়ে আসো। ফারিয়ার মা ফারিয়াকে নিয়ে আসলেন। ফারিয়া এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। ফারিয়াকে ছেলের পাশে বসানো হলো। ফারিয়া খানিকটা দূরত্ব বজায় রেখে বসে আছে। ছেলেটা বারবার ফারিয়ার কাছে আসার চেষ্টা করছে। বরাবরই ফারিয়া মাথা নিচু করেই সরে যাচ্ছে। ছেলেটাকে তার চরম অসভ্য বলে মনে হচ্ছে। এখনও ছেলেটাকে সে এক পলকের জন্যও দেখেনি। আমার দেবর ওরফে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য কিন্তু ফারিয়াকে আমাদের বেশ পছন্দ হয়েছে। পরিচিত কারো গলা পেয়ে চমকে যায় ফারিয়া। উঁচু হয়ে দেখতে পায় সামনের সোফায় মেহবিন, আরহাম এবং আরহামের মা বাবা। এই মুহূর্তে তাদের দেখে বেশ অবাক হয় ফারিয়া, যেন সে তাদের আশাই করেনি। তখনই কেউ ফিস করে বলে, আমার শোকে এতটা কাতর হয়ে গিয়েছিলে যে আমার বাড়ির লোকদের দিকে তাকালে তো নাই, আমাকেও দেখার প্রয়োজন বোধ করনি। ফারিয়া আরিয়ানের দিকে অবাক পানে তাকায়। আরিয়ান এবার সবার অগোচরে ফারিয়ার কোমর জড়িয়ে ঠান্ডা গলায় বলল, কি ভেবেছিলে এই আরিয়ান হাসান তালুকদার তার ভালোবাসাকে এত সহজে ছেড়ে দিবে? ম্যাডাম, এত সহজে নয়। একবার যখন আপনি নিজের মায়ায় আরিয়ান হাসান তালুকদারকে জড়িয়েই ফেলেছেন, সে মায়ার জাল থেকে আপনি চাইলেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। তাহলে আমাকে ইচ্ছে করে কষ্ট দিয়েছেন, তাই না? অভিমানের সুরে ফারিয়া কথাটি বলে। আরিয়ান বাঁকা হেসে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য একটু কষ্ট দিতে হয়েছে, বুঝলে মিস। ফারিয়াও সকলের অগসরে আরিয়ানের কলার চেপে তাতে দাঁত চেপে বলল, একটু কষ্ট? জানেন কতটা কষ্ট আমি পেয়েছি? ওকে, বিয়েটা জাস্ট হোক, তখন আমিও বুঝিয়ে দিব। শাস্তির জন্য রেডি হন মিস্টার আরিয়ান হাসান তালুকদার। আরিয়ানও দুষ্ট হেসে বলে, ঠিক আছে, আমিও প্রস্তুত হব মিসেস আরিয়ান হাসান তালুকদার। ফারিয়া হেসে ফেলল। তারপর আরিয়ান ফারিয়াকে আংটি পরিয়ে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা। সুখে শান্তিতে বেশ আনন্দের সাথে পার হচ্ছে মেহবিন এবং আরহামের সুখের সংসার। অব্র এবং মায়রার সাথেও তারা আস্তে আস্তে করে মিশে যাচ্ছে পুরনো অতীত ভুলে। একদিন আরহাম তার অফিসে বসে কাজ করছিল। তখনই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে শুনতে পায় ফোনের অপর পাশ থেকে মেহবিন নিঃশব্দে কাঁদছে। সঙ্গে সঙ্গে আরহামের বুকটা মোচড় দিয়ে ওঠে। আরহাম দুশ্চিন্তার গলায় বলে, কি হয়েছে মেহবিন, আমাকে বলো। ফোনের অপর পাশ থেকে মেহবিন নিঃশব্দ। আরহামের ভিতরে ভয় ঢুকে যায়। সে আর কিছু না ভেবে নিজের ব্লেজার হাতে নিয়ে এক মুহূর্ত আর দেরি করে না, ছুটে যায় নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় এসে দ্রুত নিজের রুমে এসে দেখে মেহবিন খাটের কিনারে হাতে কিছু রিপোর্ট নিয়ে চুপচাপ বসে নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের হাত ধরে করুণ গলায় বলল, মেহবিন, কি হয়েছে আমাকে একবার বলো। কেউ কিছু বলেছে তোমাকে? কাঁদছো কেন তুমি? আমাকে খুলে বলো কি হয়েছে। মেহবিন আরহামের দিকে রিপোর্টটা এগিয়ে দেয়। আরহাম খুলে দেখে কিছু মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায়। রিপোর্টে স্পষ্টভাবে জলজল করছে মেহবিন মা হতে চলেছে। আরহাম মেহবিনের দিকে তাকাতে মেহবিন বেজায় গলায় বলে, আমি আবারও মা হতে চলেছি আরহাম সাহেব। আমাদের ভালোবাসার প্রতীক হিসাবে ও আসতে চলেছে। সঙ্গে সঙ্গে আরহাম মেহবিনকে জড়িয়ে ধরে। দুজনই আজ নীরবে কাঁদছে। এ যেন সুখের কান্না। দুজনের মুখে আজ যেন কোনো ভাষা নেই। সময়ের স্রোতের নেই। সে কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। হাসি কান্না সুখ দুঃখে পার হয়ে গেল মেহবিন এবং আরহামের সংসার জীবনের 6টি বছর। এই 6 বছরে অনেক কিছু বদলে গেলেও মেহবিনের প্রতি আরহামের অসীম ভালোবাসা আগের থেকেও দ্বিগুণভাবে বেড়ে চলছে। গাড়ির হর্নের শব্দে মেহবিন বুঝতে পারে এতক্ষণ আরহাম চলে এসেছে অফিস থেকে। আরহাম গাড়ি থেকে বেরিয়ে অফিসের ফাইল দেখতে দেখতে বাড়ির দিকে এগিয়ে আসে। আরহাম এখন আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়েছে। হওয়াটাই স্বাভাবিক। সে এত বছরে নিজের প্রচেষ্টায় নিজের স্বপ্নের কোম্পানি তৈরি করতে সক্ষম হয়েছে। শহরে সবাই তাকে এখন এক নামে চিনে। আরহাম বাসায় ঢুকতে তার 5 বছরের ছেলে আরবিন দৌড়ে আসে। আরহাম তার ছেলেকে কোলে নিয়ে বলল, আমার ছেলেটা বুঝি আমায় মিস করেছিল? ড্যাড, অনেক। বাট তার আগেও একটা নিউজ আছে। কি নিউজ? আমি আজকে ক্লাসে টপ করেছি। তুমি বলেছিলে টপ করলে তুমি ফ্রাইডেতে আমার সাথে সারাদিন ক্রিকেট খেলবে। প্রমিস করেছিলে কিন্তু তুমি। আরহাম তার ছেলের কপালে চুমু খেয়ে বলে, আমার প্রিন্স আমার কথা রেখেছে। এখন তো আমাকেও আমার কথা রাখতে হবে, তাই না? ডোন্ট ওয়ারি,
তোমার ড্যাড তার প্রমিস রাখবে। আরবিন আরহামের গলা জড়িয়ে ধরে বলল, বেলি রিয়েলি ড্যাড, আই লাভ ইউ জাস্ট। আরবিন, তোমার চাচ্চু ফোন করেছে। সত্যি মাম্মা? হুম। মেহবিন কথাটি বলে আরবিনের হাতে ফোনটা ধরিয়ে দেয়। আরিয়ান ফোন করেছে শুনে আরবিন দ্রুত কোল থেকে নেমে ফোন নিয়ে দ্রুত উপরে চলে যায়। চাচ্চুর কাছে সে এখন আবদারের জুড়ি নিয়ে বসবে। আরিয়ান বর্তমানে তার কাজের সূত্র অস্ট্রেলিয়ায় 3 মাসের জন্য গিয়েছে। পারিও আরিয়ানের সাথে গিয়েছে। তাদের দুজনের ঘর আলো করে মেয়ে এসেছে, যার বয়স এখন 1 বছর। তার নাম আলো। আরবিনের সব আবদার তো তার ড্যাড এবং তার চাচ্চুর কাছেই। শুধু তাই নয়, অব্রর কাছেও সে আবদারের জড়ি নিয়ে বসে। আরবিন সকলেরই নয়নের মণি। এসব কিছু দেখে মেহবিন একদিন আরহামকে উদ্দেশ্য করে বলেই ফেলেছিল, আরহাম সাহেব, আপনার 3 ভাইয়ের অতি আদরের আমার ছেলেটা আবার যেন বাদর না হয়ে যায়। আরবিন চলে যেতেই আরহাম মেহবিনের কোমর জড়িয়ে ধরে আদরে গলায় বলল, ইচ্ছে করে ছেলেকে ফোন ধরিয়ে দিলে তাই না, যেন আমার আদর পেতে পারো তুমি। আসলে ছেলেকে দেখে আজকাল তুমি জেলাসি হচ্ছ প্রিয়সী। ইটস নট গুড। মেহবিন আরহামের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, হয়েছে আপনার কথা শেষ? কি শুরু করেছেন? মা বাবা বাহিরে গিয়েছেন, এসে দেখলে যে কি ভাববে। আরহাম কথার জবাব দেয় না, বরং মেহবিনের দিকে আরেকটু ঝুঁকে যেতে মেহবিন আরহামের ঠোঁটে হাত দিয়ে কিছুটা গম্ভীর সুরে বলল, আপনি কি জানেন আরহাম সাহেব, আপনি দিনের পর দিন অসভ্যর কাতারে নাম লিখাচ্ছেন। আরহাম স্মিত হেসে শীতল গলায় জবাব দিল, নিজের বউয়ের সাথে রোমান্স করাটা যদি অসভ্যতামি হয় তাহলে আমি তা বারবার করতে রাজি আছি। মেহবিন হেসে ফেলে। আরহামও আরেক দফা হাসে। তখনই ফোন বেজে ওঠে মেহবিনের। মেহবিন ফোন রিসিভ করে এমন কিছু শুনে মুহূর্তে তার মনটা ভালো হয়ে যায়। সে আর সময় নষ্ট না করে দ্রুত আরহামকে বলে তাকে এবং আরবিনকে নিয়ে অব্রদের বাড়িতে নিয়ে যেতে। অব্র মায়রাকে পরম আনন্দে জড়িয়ে ধরে রেখেছে। সে আজ প্রচণ্ড পরিমাণে খুশি হওয়ারই কথা, কেননা মায়রা আবারও কনসিভ করেছে। মায়রা স্থির হয়ে বসে আছে, তার মুখে কোনো খুশির ঝলকে দেখা নেই। অব্র মায়রার মুখ দেখে বলল, তুমি কি এখনও একটুও হাসবে না মায়রা? মায়রা জবাব দেয় না, চুপ হয়ে বসে থাকে। অব্র দীর্ঘশ্বাস ফেলে। সে জানে মায়রা এত বড় খুশির সংবাদ পেয়েও চুপ হয়ে থাকবে, হওয়াটাই স্বাভাবিক। আজকের দিনে প্রতি বছরই মায়রার মুখের হাসি উধাও হয়ে যায়। আজকে তাদের প্রথম সন্তানের জন্মদিন। অব্র এবং মায়রার ঘর আলো করে তাদের ছোট্ট মেয়ে জন্ম নিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বাচ্চা মেয়েটি অব্রদের বাসা থেকে 6 মাস বয়সে চুরি হয়ে যায়। অব্র অনেক চেষ্টা করেও তাদের মেয়ের কোনো খবর পায়নি। আজ প্রায় 6 বছর হয়ে গেল, তবুও সেই ক্ষতটি অব্র এবং মায়রা দুজনেই বয়ে চলছে। আজ তাদের মেয়ের জন্মদিন ছিল। আজকে তারা জানতে পারলো তাদের মাঝে নতুন অতিথি আসতে চলেছে। আরবিন, মেহবিন এবং আরহাম অব্র রুমে আসলো। আরবিন এসেই অব্র পাপাই বলে অব্রর কোলে বসে পড়ল। আরবিনকে দেখেই অব্র আরবিনকে জড়িয়ে ধরল। আরবিন অব্রর পরম আদরের। মায়েরাও আরবিনকে অনেক ভালোবাসে। আরবিনের মাঝে যেন তারা তাদের সন্তান হারানোর কষ্টটা কিছুটা হলেও বলতে পারে। মেহবিন আরবিনের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তুমি আপাতত বাহিরে গিয়ে খেলা করো। আরবিন বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মাম্মা। আরবিন বাহিরে চলে যেতেই মেহবিন মায়রার কাছে এসে বলল, মায়রা আপু, এবার একটু তো স্বাভাবিক হও। এত বড় খুশির সংবাদ পেলে তবুও চুপচাপ। মায়রা অনুতাপের গলায় বলে, কিভাবে স্বাভাবিক হব মেহবিন? তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা অপরাধবোধে রয়েছি। শুধু মনে হয় আমাদের মেয়েটা হয়তো আমাদের করা পাপের জন্যই আজ আমাদের থেকে অনেক দূরে। মায়রার কথা শুনে অব্র মাথা নিচু করেই বলে, মায়রা তো ঠিকই বলেছে। আমাদের পাপের শাস্তি আমরা হয়তো বা আজীবনই পেয়ে যাব। যেমন আমার মাটাও শেষ বয়সে কতটা যন্ত্রণা নিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। আমরা আমাদের মেয়েকেও হারিয়ে ফেললাম। আরহাম অব্রর কাঁধে হাত দিয়ে বলে, অনেক সময় মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক ভুল অন্যায় করে ফেলে, কিন্তু সেই পুরনো অন্যায়ের কথা ভেবে যদি জীবনটাকে থমকে রাখা কি ঠিক হবে অব্র? অব্র সুদীর্ঘ শ্বাস ফেলে। মায়েরা আবারও মেহবিনকে বলে, সে যাই বলুক, আমি তো জানি আমার জন্য আমার বাবা তোমার ক্ষতি করতে চেয়েছিল। আমি তোমাকে পথের কাঁটা মনে করতাম বলে আমার বাবা তোমার সন্তানকে কেড়ে নিয়েছিল। তোমার কষ্টটা আজ আমি এই 6 বছরে খুব ভালো করে বুঝতে পেরেছি। তাছাড়া আমি এবং অব্র তো কম অন্যায় করিনি। মায়েরা কথাটি বলেই কেঁদে দিল।
মেহবিন মায়রার হাত ধরে কান্নার সুরে বলে, নিজেকে সামলাও মায়রা আপু, অতীতকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যেতে হবে আমাদেরকে। অতীত শুধু আমাদেরকেই কষ্ট দেয়। অতীতকে আঁকড়ে ধরে থাকা মানেই নিজের জীবনের কালো অধ্যায়কে নতুনভাবে আগমন করা। তাই বলছি মায়রা আপু, মহান আল্লাহ তাআলা তোমাদের আরেকটি সুযোগ দিয়েছে, নতুনভাবে সব কিছু শুরু করো। মায়রা মেহবিনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে মেহবিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রাত প্রায় 2টো বাজে। আরহাম এখনও অফিস থেকে ফিরেনি। আরবিন তার দাদু এবং দিদার ঘরে ঘুমিয়ে পড়েছে। মেহবিন আরহামের জন্য টেবিলে খাবার রেখে টেবিলেই আরহামের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎই নিজেকে হাওয়ায় ভাসতে দেখে নিজের আখি জোড়া খুলে মেহবিন নিজেকে আরহামের কোলে আবিষ্কার করে। মেহবিন চিৎকার করতে নিলে আরহাম মেহবিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, ডোন্ট শাউট। আরহাম মেহবিনকে কোলে করে তুলে নিয়ে উপরের রুমে চলে যায়। তারপর সাদা কিছুটা লালের মধ্যে একটি কাতান শাড়ি নিয়ে আসে। মেহবিন শাড়িটির দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব সুন্দর কাতান শাড়িটি। মেহবিন শাড়িটা নিয়ে চেঞ্জিং রুমে চলে যেতে নিলে আরহাম তাতে বাধা দিয়ে বলে, আজকে আমি আমার প্রেয়সীকে নিজ হাতে সাজাবো। কথাটি বলে আরহাম নিজে মেহবিনকে শাড়ি পরিয়ে দেয়। তারপর নিজ হাতে মেহবিনকে সাজিয়ে দেয় একদম ছবির মতো। সাজানোর পর আরহাম কিছুক্ষণ তার প্রেয়সীর দিকে মুগ্ধ পানে তাকিয়ে থাকে। লাল টকটকে শাড়িতে মেহবিনকে আজ নতুন নববধূর মতো লাগছে। চিকন ঠোঁটজোড়া গোলাপি আকার ধারণ করছে। স্পর্শ মুখটাও রক্তিম হয়ে রয়েছে। লজ্জার ছাপ রয়েছে তাতে। আরহাম কিছুক্ষণ সে তাকে আনমনে বলে, প্রেয়সী, তোমাকে হাজারো বার দেখলেও আমার চোখের তৃষ্ণার নিবারণ হবে না, এতটাই অদ্ভুত সুন্দর তুমি। তারপর মেহবিনকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। মেহবিন বুঝতে পারছে না আরহাম হঠাৎ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়িতে মেহবিনের লক্ষ্য করে দেখলো বাতাসে তার বড়ে চুলগুলো সামান্য উঠছে। আরহামের উজ্জ্বল ফর্সা মুখে চমৎকার হাসি বিরাজমান। আরহাম আগের থেকেও সুদর্শন হয়ে উঠেছে। আরহাম নিজের গাড়ি থামিয়ে দেয়। প্রথমে আরহাম এবং তারপর মেহবিন গাড়ি থেকে বেরিয়ে পড়ে। গাড়ি থেকে বেরিয়ে মেহবিন অবাকের শীর্ষে পৌঁছে যায়। সামনে থাকা পুকুরের দিকে তার চোখ আটকে যায়। সামনে রয়েছে পদ্ম ফুলে ভরপুর পুকুর। চারদিকে অন্ধকারকে আলোকিত করছে জোনাকি পোকা উড়ে চলছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মেহবিন আবেগ আপ্লুত হয়ে আরহামকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আরহাম সাহেব, এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আরহাম মুচকি হেসে বলে, তোমার কি পছন্দ হয়েছে প্রেয়সী? একদম। এবার আরহাম পুকুরের দিকে এগিয়ে যায়। পুকুর থেকে পদ্ম ফুল নিয়ে এসে মেহবিনের কাছে এসে আবদারের সুরে বলে, প্রেয়সী, আজ তোমার ঘন কালো চুলগুলোকে ছেড়ে দাও, আমি তাতে পদ্ম ফুল গুজে দিব। মেহবিনের উত্তরের অপেক্ষার করল না আরহাম। নিজে মেহবিনের চুলগুলো খুলে দিয়ে মেহবিনের কানে পরম যত্নে ফুলটা গুজে দিয়ে মেহবিনকে পুনরায় কোলে নিয়ে একটি বেঞ্চিতে বসে পড়ে। তারপর পেন্টিং খাতায় রং তুলি দিয়ে আরহাম নিজের নিখুঁত শিল্পীর হাত দিয়ে নিজের প্রেয়সীর ছবি এঁকে ফেলল। পদ্ম তুলে লাল টুকটুকে শাড়ি পরিহিতা মেহবিন। মেহবিন আরহামের বুকে মাথা গুজে বলে, এত ভালোবাসেন কেন আরহাম সাহেব? জানেন, মাঝে মাঝে খুব ভয় করে আমার। মনে হয় এই ভালোবাসা আমি হয়তো হারিয়ে ফেলব। আমাকে কখনো ভুলে যাবেন না তো? আরহাম অত্যন্ত শীতল গলায় জবাব দেয়, তোমাকে কি করে বলবো প্রেয়সী? তোমাকে ভুলে যাওয়া মানে তো নিজের অস্তিত্বকেই ভুলে যাওয়া। তুমি আমার মনে ঠিক কোথায় আছো তুমি কি জানো? তুমি আছো মনের গহীনে। মনের অত্যন্ত গহীনে যার বসবাস, তাকে কি ভুলে যাওয়া সম্ভব এই জন্মে? ভালোবাসি প্রেয়সী, ভালোবাসি আরহাম সাহেব। ধন্যবাদ আরহাম সাহেব আমার জীবনে আসার জন্য। আমার অন্ধকারে আচ্ছাদিত জীবনে এক মুঠো ভালোবাসার রং নিয়ে এসে রঙিন করে তোলার জন্য। আরহাম শক্ত করে তার প্রেয়সীকে জড়িয়ে ধরে আনমনে গাইতে থাকে, চেয়েছি পেয়েছি থেকো মনের গহীনে, পারে না বাসে না মন তুমি বিহনে। চেয়েছি পেয়েছি থেকো মন গহীনে, পারে না বাঁচে না মন তুমি বিহনে। তো ভিউয়ার্স, গল্পটির নাম তুমি আছো মনের গহীনে। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।